আস্তে কথা। সীমা পাশ থেকে তাকে বাধা দিয়ে বলল, থাক না ওরা, স্কুলের বাইরে তো সারাদিন বেচারি একা একাই থাকে, সর্বক্ষণিক সঙ্গী তো এখনো নেই ওর। ওরা হঠাৎ কি যেন মনে করে বলল, আজ আরশাদ কথাকে বাবুর হার্টবিট শোনাছিল জানিস? বাবুকে নিয়ে ওর যে কত কৌতূহল। সীমা মুগ্ধ গলায় বলল, পিকচার পারফেক্ট। কি? তোর পরিবার, তোর গল্পের একটা হ্যাপি এন্ডিং হলো, তাই না? হয়তো। বাস্তব কি আর সিনেমা যে একটা না একটা এন্ডিং থাকতেই হবে? সীমার দিকে আর চোখে তাকালো ওরা। মেয়েটা আজ অন্যরকম লাগছে। সীমা মানেই তো প্রাণবন্ত হাস্যোজ্জ্বল একটা মেয়ে, কথায় কথায় যার ঠাট্টা করা যায়, আজ হঠাৎ তাকে এত নিষ্প্রভ লাগছে কেন? ওরা জিজ্ঞাসা করতে চাইছে, তবে ঠিক সুযোগটা যেন পাচ্ছে না। ব্যস্ত ভঙ্গিতে বসার ঘরে প্রবেশ ঘটলো সাবিহা বেগমের। তার হাতে একটা ট্রেতে কতগুলো বাটি ভর্তি পায়েস। একটা বাটি তিনি অরার হাতে তুলে দিতে দিতে বললেন, এই নাও মা, খেয়ে বলো তো কেমন হয়েছে। ওরা ক্লান্ত ভঙ্গিতে বলল, আবার পায়েসের কি দরকার ছিল আন্টি? খাওয়ার পর ডেজার্ট থাকবে না তা কি করে হয়? গোবিন্দভোগ চালের পায়েস, আমি নিজে গিয়ে এই চাল নিয়ে এসেছি। কেমন হয়েছে? ওরা প্রশংসার ভঙ্গিতে বলল, দারুণ হয়েছে আন্টি, আপনার রান্নার হাত সত্যি অসাধারণ। তিনি প্রশংসায় খানিকটা খুশি হয়ে বললেন, সব আমার শাশুড়ির কাছ থেকে শেখা। ওনার মতো ভালো রান্না আমি কাউকে করতে দেখিনি। ওনার মতো তো আর পারি না, তবুও যতটুকু শিখেছি বৌমাকে শেখানোর চেষ্টা করি। ওরা হতবাক ভঙ্গিতে সীমার দিকে তাকিয়ে বলল, তুই রান্না করিস নাকি? সীমা লজ্জিত ভঙ্গিতে বলল, ওই আর কি। সীমা কোনো কালে খুব একটা রান্না করতো না। তারা দুজনে যখন একসঙ্গে থাকতো তখনও প্রতিদিন একজন কাজের লোক এসে রান্না করে দিয়ে যেত। সেই মেয়ে নাকি এখন শাশুড়ির কাছে রান্না শেখে। বিয়ের পর মানুষ আসলেই কম সময়ের ব্যবধানে বদলে যায়। সাবিহা বেগম হঠাৎ বলে উঠলেন, বৌমা, তোমাদের বাড়িটা ওরাকে দেখিয়ে আনো। তোদের বাড়ি মানে? সাবিহা বেগম হাসি মুখে বললেন, প্রত্যেকটা মেয়েই তো চায় নিজের মতো করে সংসার সাজাতে। আমার বৌমাও নিশ্চয়ই মনে মনে তাই চাইতো। মুখ ফুটে কিছু না বললেও কি হবে, আমি তো ঠিকই বুঝতে পারি। গত মাসে আমাদের এই ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটটা খালি হলো, সঙ্গে সঙ্গে ভাড়া নিয়ে ফেললাম এনায়ে তার বৌমার জন্যে। কয়েকটা দিন থাকুক নিজের মতো করে, নিজেদের বুঝতে শিখুক। কি বলো মা? প্রত্যেকটা মা নাকি চায় বিয়ের পর ছেলে তাদের আঁচলের নিচে থাকুক, বইয়ের মতামতকে প্রাধান্য না দিয়ে মায়ের কথা মতো চলুক। আর সেখানে সাবিহা বেগম নিজেই ছেলে আর পুত্রবধূকে একান্তে সংসার যাপন করার সুযোগ করে দিচ্ছেন। সীমার এনায়েতের নিজস্ব ফ্ল্যাটটা ছোট হলে যেন এক শান্তির নীড়। পুরো বাড়িটাকে সীমা নিজের মতো করে সাজিয়েছে। বারান্দায় ফুলের বাগান করেছে, বসার ঘরে বিশাল কাঠের দোলনা ঝুলিয়েছে। ওরা দোলনায় বসে দোল খেতে খেতে বলল, শাশুড়ি তো বেশ স্মার্ট। সীমা দোলনার বিপরীতে থাকা সোফায় বসতে বসতে বলল, স্মার্টের কি দেখলি? স্মার্ট না হলে কোনো মা তার ছেলে আর ছেলের বউকে একা সংসার সাজাতে পাঠিয়ে দেয় নাকি? সীমা হাসলো, সহজ স্বাভাবিক এক হাসি। তবে এই হাসির মাঝে লুকিয়ে আছে বিচিত্র এক মলিনতা। এই মলিনতার কারো চোখে না পড়লেও ওরার চোখে পড়তে বাধ্য। সীমা, হুম? তুই ঠিক আছিস তো? সীমা অনাবশ্যক জোর দিয়ে হেসে বলল। হ্যাঁ, আমি সবসময় ঠিকই থাকি। ওরা সন্দেহযুক্ত গলায় বলল, সেটা তো আমিও জানি। সব সময় মানে ঠিক থাকলে এই মুহূর্তে ঠিক নেই তুই। ব্যাপারটা কি বলতো? সীমা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, কিছু না ওরা। এনায়েত ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে? আরে না। নিজের বলা কথাটা যেন নিজেই বিশ্বাস করতে পারছে না সীমা। সে যা বলছে যেন তা বলতে চাইছে না, বলতে চাইছে ভিন্ন কিছু। ওরা তাকে জোর দিতে চাইল না। কি যেন মনে করে সীমা নিজেই বলে উঠল, ঝামেলা হওয়ার জন্য তো ভালো সম্পর্ক থাকতে হয়। এখনো কিছু ঠিক হয়নি? না। ওরা বিভ্রান্ত ভঙ্গিতে বলল, কিন্তু কেন? এখন তো নিজে তার আলাদা সংসার আছে, একান্তে সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সীমা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, এটাই তো সমস্যা। মানে? সীমা নিচু গলায় বলল, আগে যখন সকলের সঙ্গে একসাথে থাকতাম তখন বাধ্য হয়ে সে সকলের সামনে দু একটা কথা বলতো, এক ঘরে থাকতে হতো। কিন্তু এখন কথাগুলো বলতে বলতে অন্যমনস্ক ভঙ্গিতে কোথায় যেন হারিয়ে গেল সীমা। ওরা কৌতূহল নিয়ে বলল, এখন কি? সীমা তাচ্ছিল্যের হাসি হেসে বলল,
রাত কাটিয়ে বাড়ি ফেরে আমার সঙ্গে তেমন একটা কথাবার্তা বলে না, মাঝে মধ্যে অন্য ঘরে ঘুমিয়ে পড়ে, গভীর রাত অবধি ফোনে কথা বলে। অরা হতবিহ্বল ভঙ্গিতে বলল। সে কি? সীমা ক্লান্ত ভঙ্গিতে বলল। আগেই ভালো ছিলাম ওরা, যখন জীবনে কোনো পুরুষ মানুষ ছিল না। এমন কিন্তু না যে আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি, কিন্তু তার এই অবহেলাও সহ্য করতে পারছি না। ওরা কি বলবে ভেবে পাচ্ছে না, মুখে অস্বীকার করলেও মনে মনে সীমা তার সিঙ্গাপুরের প্রতি একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে। ওরা এটা খুব ভালো করেই জানে। তবে সীমার প্রতি এনায়েতের এই অবহেলার কারণ কি? ওরা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল। একটু ধৈর্য ধর না সীমা, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। আমার কি মনে হয় জানিস? কি? সীমা নির্বিকার ভঙ্গিতে বলল। অন্য কোনো মেয়ের সাথে তার সম্পর্ক আছে। ওরা আতকে উঠে বলল। কি বলছিস এসব? সীমা থমথমে গলায় বলল। ভুল কিছু বলছি না। কোন বেটার দায় পড়েছে গভীর রাত পর্যন্ত তার সাথে ফোনে কথা বলার? কাজের কথা থাকতে পারে না? তুই শুধু শুধুই ভুল বুঝছিস। মানলাম রাত জেগে কাজের কথা বলছি, কিন্তু শার্টে মেয়েদের পারফিউমের গন্ধ। ওরা হতবাক গলায় বলল। কি? সীমা শুকনো গলায় বলল। বাইরে থেকে ফিরে যখন শার্ট ঝুলিয়ে রাখে তখন আমি মেয়েদের পারফিউমের গন্ধ পাই। বাড়ি থেকে যাওয়ার সময় তো ওই গন্ধ থাকে না। ওরা চুপ করে রইল। সে কি বলবে, তার কি বলা উচিত? ওরা কিছুই বুঝতে পারছে না। এই পরিস্থিতির সম্মুখীন হওয়া যে কতটা যন্ত্রণাদায়ক সে খুব ভালো করেই জানে। খুব কাছ থেকে আরশাদকেও এই একই জাতের যন্ত্রণা পেতে দেখেছে সে। সীমা আবারও আক্ষেপ জড়িত কণ্ঠে বলতে লাগলো। প্রতিদিন নতুন নতুন শার্ট পরে, ফোনের দিকে তাকিয়ে অকারণে সে হাসি। যেদিন আবার দেখলাম চুলের স্টাইলও বদলে এসেছে। একটা মানুষ প্রেমে পড়লে যেমন আচরণ করে তার আচরণ ঠিক তেমনই। অনেকটা সময় চুপ করে থেকে ওরা কম্পিত স্বরে বলল। এখন কি করবি তুই? সীমা ব্যর্থ ভঙ্গিতে বলল। কি আবার করব? এখানেই পড়ে থাকতে হবে। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে আমি, চাইলে ছেড়ে চলে আসতে পারি, কিন্তু তখন সমাজই আমাকে খারাপ বলবে। আফটার অল আমি সংসার করতে পারলাম না, দোষ তো আমারই হবে। যতটা প্রাণচঞ্চল্য নিয়ে এই বাড়িতে পা রেখেছিল ওরা, এই বাড়ি থেকে বেরিয়ে গেল ততটাই ভরাক্রান্ত মন নিয়ে। বিবাহিত জীবন নাকি জটিল এক সমীকরণ। সমীকরণের জটিলতার মুখোমুখি কখনো হতে হয়নি তাকে। বিবাহিত জীবন মানেই তার কাছে একরাশ মুগ্ধতার ছড়াছড়ি, অথচ এই বিবাহিত জীবনে কত যন্ত্রণা পোহাতে হয় মানুষকে। সামনে ধোয়া ওঠা কফির কাপ, কুয়াশাচ্ছন্ন সকাল, সূর্য উঠেছে, তবে তার উত্তাপ আজ অসহনীয় বলে মনে হচ্ছে না, বরং মিষ্টি লাগছে। কফির কাপটা হাতে নিয়ে বারান্দায় বসে খবরের কাগজ পড়তে পড়তে সকালটা উপভোগ করা যায়। তবে সাম্রাজ্যের সাম্রাজ্ঞীদের জীবনে উপভোগ বলতে কিছুই থাকে না। এই বিশাল কে ফিল্মসের অফিস যদি একটা সাম্রাজ্য হয়, সেই সাম্রাজ্যের সম্রাজ্ঞী ওরা। ছোট বড় সকল সিদ্ধান্ত তার উপরে। আর সেখানে যদি বড় কোনো সমস্যা উদ্ভূত হয়ে পড়ে তাহলে তো আর কথাই নেই। সাম্রাজ্ঞীর রাতের ঘুম হারাম। বিশাল সমস্যা তো বটে। কে ফিল্মসের পরবর্তী সিনেমা ছায় শুটিং সেটে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঝামেলার কোনো সমাধান হয়নি। ঝামেলা বরং আরও বেড়েছে। শুটিংয়ের জন্য একটা গোটা গ্রামের সেট তৈরি করা হয়। প্রায় 30টার মতো নকল বাড়িঘর, কার্ডবোর্ড বা ককশিটের তৈরি। ওসব বাড়িঘরের মধ্যে ছিল 6টি আসল বাড়ি, যেখানে মানুষ সত্যিই বসবাস করত। যারা সেট তৈরি করেছিল তারা বিষয়টাকে অগ্রাহ্য করেছে। হয়তো তাদের জানা ছিল না যে সেই পুরো সেটে শুটিংয়ের প্রয়োজনে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেটের নকল বাড়িঘর থেকে আগুন তার তেজস্বী ভঙ্গিতে ছড়িয়ে পড়ে আসল বাড়িগুলোতেও। মানুষের জীবনের ক্ষয়ক্ষতি না হলেও তাদের মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হয়েছে। তারা মাথার উপরে ছাদ হারিয়েছে। বাড়ি হারায় মানুষগুলো এরপর থেকে শুটিং করতে দিচ্ছে না। একটা ক্যামেরা ভেঙে ফেলেছে। যে হোটেলে পরিচালক, অভিনয়শিল্পী এবং অন্যান্য কুশলীরা রয়েছে সেখানে আগুন দেওয়ার চেষ্টা করেছে। অস্থির এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গতকাল ঢাকা থেকে কালিয়াকৈর গিয়ে পৌঁছায় কে ফিল্মসের প্রোডাকশন টিমের 5 জন সদস্য। এই প্রোডাকশন টিম একটা সিনেমা তৈরির মূল কাঠামোর উপরে কাজ করে। বাজেট তৈরি হয়ে গেলেই বাজেট কোন কোন খাতে ব্যবহার করা হবে সেই নিয়েই তাদের কাজ। এছাড়াও সেটে উদ্ভূত যে কোনো সমস্যার সমাধানের দায়িত্ব তাদের। সমাধান করতে গিয়ে উল্টো সমস্যা বাড়িয়ে এসেছে তারা। ওরা তাদেরকে বলে দিয়েছিল ওই বাড়িহারা মানুষদেরকে ক্ষতিপূরণের প্রস্তাব দিতে। প্রোডাকশন টিম প্রস্তাব না দিয়ে সরাসরি টাকা ভর্তি একটা খাম তাদের দিকে বাড়িয়ে দিয়ে থমথমে গলায় বলে, এটা নিয়ে সোজা এখান থেকে চলে যান, কোনো বাড়তি ঝামেলা করবেন না। গরিব মানুষের আত্মসম্মানে আঘাত লাগে এমন ঘটনায়। তারা একত্রিত হয়ে প্রতিবাদের সুরে বলল, আমরা কি ভিখারি নাকি? আমাকে ঘর পুরাই দিচ্ছেন, এখন নতুন ঘর বানায় দিবেন। ঘর না দেওয়া পর্যন্ত আপনাকে শুটিং বন্ধ। শুধু কথা পর্যন্ত ক্ষান্ত থাকেনি তারা। ইউনিটে যে হোটেলে আছে তার সামনে মাটিতে চাদর বিছিয়ে অনশনে বসে গেছে। শুটিং সেটের কেউ আশেপাশে ঘেঁষলেও ইটপাটকেল ছুঁড়ে মারছে। চাইলে তো আর নতুন বাড়ি তৈরি করে দেওয়া যায় না। বাড়ি তৈরি একটা সময় সাপেক্ষ ব্যাপার।
টিনের চালের বাড়ি হলেও সেটা বানাতে 1 সপ্তাহ লাগে। এই 1 সপ্তাহ শুটিং ইউনিট ওখানে আটকে থাকা মানে বিশাল ক্ষতি। আজ সকালে ওরা তাই জরুরি মিটিং ডেকেছে। প্রোডাকশন টিমের হেড সাদিক সাহেব চিন্তিত ভঙ্গিতে বসে আছেন। তার টিমের কারণে সমস্যার গভীরতা এতটা বেড়ে গেছে, চিন্তা করাটাই স্বাভাবিক। কফির কাপে ছোট চুমুক দিয়ে ওরা শুকনো গলায় বলল, 4 দিন ধরে শুটিং বন্ধ হয়ে আছে, খরচ কিন্তু বন্ধ হয়নি। আপনারা তো কোনো সমাধানই বের করতে পারলেন না। শুটিং সেট মানেই হাজারটা খরচ, জেনারেটরের খরচ, হোটেলের খরচ, কলাকুশলীদের খরচ। শুটিং বন্ধ হয়ে আছে বলে যে এই খরচগুলো বন্ধ হয়ে থাকবে এমনটা নয়। সাদিক সাহেব ইতস্তত করে বললেন। আমরা চেষ্টা করে যাচ্ছি ম্যাম। ওরা তীক্ষ্ণ স্বরে বলল, চেষ্টার কোনো ফল তো আমি দেখতে পাচ্ছি না সাদিক সাহেব। প্রয়োজন হলে যে ফ্যামিলিগুলো ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাদেরকে কম্পেনসেশন দেন। সাদিক সাহেব ক্ষীণ জোর দিয়ে বললেন, ম্যাম, আমার বিশ্বাস ওই ফ্যামিলিগুলোর বাড়ির সেটের মধ্যে ছিল না। ওরা চক্রান্ত করে কম্পেনসেশনের পাওয়ার জন্য নাটক করছে। ওরা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, গরিব মানুষের কাছে এক একটা দিনের মূল্য জানেন আপনি? বাড়িঘর পুড়ে গেছে বলে যারা অনশন করছে তাদের সকলের বসবাস দরিদ্র সীমার নিচে। কেউ কৃষক, কেউ দিনমজুর। এই মানুষদের কষ্ট আর কেউ না বুঝলেও ওরা খুব ভালো করে বোঝে। একটা সময় তো তাদের জীবনটাই যাপন করেছিল সে। ওরা আবারও বললেন, আপনার ধারণা তারা কাজকর্ম বাদ দিয়ে এমনি এমনি অনশন করছে? সাদিক সাহেব আমতা আমতা করে বললেন, না মানে ম্যাম। ওরা তাকে থামিয়ে দিয়ে বলল, যদি এমনটাই হয় তাহলে আসলেই ওই সেটের মধ্যে তাদের বাড়িঘর ছিল কিনা সেটাও তো খুঁজে বের করার চেষ্টা করুন আপনি। জি ম্যাম। ওরা হতাশ ভঙ্গিতে বলল, আমি অসম্ভব হতাশ। এই নিউজটা মিডিয়ার কাছে যায় কি করে? সামান্য ঘটনাটা আপনার মানে কনফিডেন্সিয়াল রাখতে পারলেন না আপনারা? গতকাল পর্যন্ত সবটা ঠিক ছিল। গতকাল আপনাদের টিমের মেম্বাররা পর্যবেক্ষণে গিয়ে কয়েকজন সাংবাদিককে ইন্টারভিউ দিয়ে এসেছে। সাদিক সাবধানে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, এটা আসলে আমাদেরই ভুল ম্যাম। প্রেসের লোকেরা কৌশলে আমাদের টিমের মেম্বারদের কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে গিয়েছে। ভুলটা আপনাদের, কিন্তু দোষারোপ করা হচ্ছে গোটাকে ফিল্মসকে। আজকের পত্রিকার হেডলাইন কি জানেন? 6 পরিবারকে ঘর হারা করলো ফিল্মস। এটা কোনো কথা বলেন? আমার একটা কথা ছিল ম্যাম। মুখ খুললেন কে ফিল্মসের ম্যানেজমেন্ট বিভাগের প্রধান রবিন সাহেব। এই লোকটার বিচক্ষণতার কারণে 1 বছরের মাঝে পদোন্নতি হতে হতে আজ এ পর্যায়ে তিনি। বলুন রবিন সাহেব। রবিন সাহেব গুছিয়ে বললেন, পরিস্থিতিটা আসলে একটু জটিল হয়ে দাঁড়িয়েছে। সেটা যারা আটকাতে পেরেছে, বিশেষ করে আমাদের ডিরেক্টর আর প্রোডাকশন ডিজাইনার, তাদের পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। ওই ফ্যামিলির লোকজন ওদের উপরে চড়াও হচ্ছে। এখানে বসেও আমাদের পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব না। আমি বলি কি ম্যাম, আপনি নিজেই স্পটে গিয়ে সমস্যার সমাধান করে দিয়ে আসুন। ওই ফ্যামিলিগুলোকে বুঝিয়ে বলুন। ওরা বিভ্রান্ত গলায় বলল, আমি বুঝিয়ে বললেই তারা বুঝবে কেন? যদি কিছু মনে না করেন ম্যাডাম, আপনার তো একটা ফেস ভ্যালু আছে। আপনাকে দেখলেই বেশিরভাগ মানুষ চিনে ফেলে। বিভ্রান্তিতে তীব্রভাবে ডুবে গেল ওরা। তার আবার পরিচিতি আছে নাকি? বড় বড় কোম্পানির কর্ণধারদের কেউ চেনে না তেমন একটা, তাহলে তাকে চিনতে যাবে কেন? পর মুহূর্তে মনে পড়ল তার যার একটা পরিচিতি আছে, সেই পরিচিতির জন্য চিনলেও চিনতে পারে। আশাধকের স্ত্রীর পরিচিতি। রবিন সাহেব আবারও বললেন, আমাদের প্রোডাকশন টিম যখন তাদেরকে ক্ষতিপূরণের কথা বলছে, তখন তারা উল্টো খেপে গেছে। আপনি বুঝিয়ে বললে তারা বুঝতে পারবে। মিটিং সেরে নিজের কেবিনে এসে ডেস্কের উপরে মাথা রাখলো ওরা। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। কিছু কিছু মানুষ কর্মক্ষেত্রে দুশ্চিন্তা কর্মক্ষেত্রে ফেলে আসতে পারে। বাড়ি এসে এমন একটা ভাব করে যেন তার মাথার উপরে কোনো চাপই নেই। ওরা সেটা পারে না। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা সর্বক্ষণ কুড়ে কুড়ে খায় তাকে। বাড়ি ফিরেও শান্তি নেই। গভীর রাত অবধি না ঘুমিয়ে কেবল সমস্যার সমাধান নিয়ে ভাবনা চিন্তা করে না। ডোরবেল বেজে উঠল। ওরা সিসিটিভির দিকে তাকিয়ে দেখলো বাইরে জুথি দাঁড়িয়ে। ওরা উঁচু স্বরে বলল, কাম ইন। জুথি দরজা সামান্য ফাঁক করে মাথা বের করে বলল, ম্যাম আসি? এসো জুথি। জুথি এসে অরার বিপরীতে থাকা চেয়ারগুলোর একটায় বসতে বসতে মুখ ভার করে বলল, ম্যাম, এটা আমার সেক্টরের মধ্যে পড়ে না, তবু ইন্টারফেয়ার করতে বাধ্য হচ্ছে। কি? এবার এই নিউজটা পড়ুন প্লিজ। জুথি তার ফোনটা বাড়িয়ে দিল অরার দিকে। নিউজটা যে একেবারে ভিত্তিহীন তা বোঝার জন্য পুরো নিউজ পড়ার দরকার নেই, হেডলাইনটাই যথেষ্ট। নিউজের হেডলাইন, আশাধক এবার আগুন দিলেন দরিদ্র মানুষের ঘরে। মিথ্যা নিউজ নিয়ে যাতে কেউ তাদের প্রশ্ন করতে না আসে, তাই নিউজের শেষে একটা অহেতুক প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দেওয়া। ওরা ফোনটা ফিরিয়ে দিল জুথির কাছে। জুথি বিরক্ত ভঙ্গিতে বলল, আরশাদ স্যার নাকি প্ল্যান করে ওই বাড়িতেই আগুন লাগিয়েছে। কোনো মাথামুন্ড আছে এই নিউজের?
ওরা ক্ষীণ হাসি হেসে বলল, অথচ এই দিকে যে এত কাণ্ড ঘটে গেছে সে ঠিক মতো জানে কিনা সন্দেহ। কয়েক মুহূর্ত পর ওরা কি যেন মনে করে বলল, জুথি, জি ম্যাম। কোন পত্রিকা? জাগরণ। ওরা তাচ্ছিল্যের স্বরে বলল, ও তাই বলো। অন্যান্য পত্রিকা টার্গেট করছে কে ফিল্মসকে, আর তাদের টার্গেট আরশাদ। এটাই স্বাভাবিক। গত 5-6 বছরে তাদের একটাও ইন্টারভিউ দেয়নি আরশাদ। ওর কোনো সিনেমার প্রেস কনফারেন্সেও ডাকা হয় না তাদের। কেন ম্যাম? ওরা নির্বিকার ভঙ্গিতে বলল, ওকে নিয়ে মিথ্যে নিউজ করেছিল তাই। নওশিনের সঙ্গে আরশাদের ডিভোর্সের পর তাকে নিয়ে একরাশ পত্রিকা মিথ্যা নিউজ করেছিল, তবে সবার আগের নিউজটা এই দৈনিক জাগরণই করেছিল। জ্যোতি ক্ষিপ্ত কণ্ঠে বলল, এদের ব্যাপারে তো সবাইকে সতর্ক করে দেওয়া উচিত। একের পর এক মিথ্যা নিউজ করে জনগণের মধ্যে বিভ্রান্তির ছড়াচ্ছে। ওরা ক্লান্ত ভঙ্গিতে বলল, পাত্তা দিতে হয় না জুথি। জীবনে তুমি যতই সফল হয়ে যাও না কেন, দু একটা ফালতু লোক থাকবেই তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য। সবাইকে পাত্তা দিলে কি আর জীবন চলে? জ্যোতি দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটাই। এই সমস্যার কোনো সমাধান হলো ম্যাম? আপাতত না। প্রোডাকশন টিম তাহলে এতদিন বসে কি করলো? ওরা বিরক্ত ভঙ্গিতে বলল, তাদেরকে সমস্যার সমাধান করতে পাঠিয়েছিলাম, উল্টো সমস্যা বাঁধিয়ে এসেছে তারা। যে ফ্যামিলিগুলো অনশন করছে তাদের সাথেই উল্টো ঝগড়া বাঁধিয়েছে। ওরা তো এতে আরো ক্ষেপে গিয়েছে। যে হোটেলে আমাদের আর্টিস্ট আর ডিরেক্টর আছেন সেই হোটেলেই আগুন দেওয়ার চেষ্টা করেছে। জ্যোতি অবাক ভঙ্গিতে বলল, এত ভয়াবহ অবস্থা? ওরা শুকনো গলায় বলল, ভয়াবহ তো বটেই। আমাদের ম্যানেজমেন্ট হেড রবিন সাহেব অবশ্য একটা কথা ভালো বলেছেন, এখানে বসে তো আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমি নিজে যদি ওখানে যাই, ওই ফ্যামিলিগুলোকে বুঝিয়ে বলি, তাহলে নাকি সমস্যার সমাধান হবে। আমার নাকি কি সব ফেস ভ্যালু আছে? আছেই তো ম্যাম। আমার সেটা মনে হয় না। জ্যোতি হাসি মুখে বলল, কি যে বলেন ম্যাম, সুপারস্টার আরশাদ হকের ওয়াইফ আপনি। আপনাকে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া যায়? আপনি গেলেই ওরা ওই অপশন। তাহলে আমার যাওয়া উচিত বলছো? অবশ্যই ম্যাম। চাইলেই তো যাওয়াই যায়। এর আগেও শুটিং সেটের নানা সমস্যার সমাধানের জন্য ওরা নিজে সেটে গিয়েছিল, তবে অন্যান্য বারের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন। এবার ওরা একা নয়, তার মাঝে লুকিয়ে আছে আরও একটা প্রাণ। ওরা নিজেকে সামলে নিতে পারবে, সর্বোচ্চ চেষ্টা করবে যাতে বাবুর কোনো কষ্ট না হয়। তবে সামলাতে যাকে পারবে না সে হলো আরশাদ। আরশাদ কি রাজি হবে ওরার এই সিদ্ধান্তে? কখনোই না। আরশাদকে রাজি করানো থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে আসা সহজ। তবুও ওরা মনে মনে ঠিক করলো সে চেষ্টা করবে। কে ফিল্মস নিঃসন্দেহে তার সন্তানের থেকে কম কিছু নয়। সন্তানকে বিপদ থেকে রক্ষা করার সব দায়িত্ব তো তার। রাত 12টার কাছাকাছি বসার ঘরের সোফায় ক্লান্ত ভঙ্গিতে বসে রয়েছে ওরা। ঘুম আসছে না এখনো। প্রেগনেন্সি শুরু থেকেই তার ঘুমের সমস্যা হচ্ছে। গভীর রাত পর্যন্ত ঘুম আসছে না। ভাঙা ভাঙা স্বপ্ন দেখে উঠে যাচ্ছে। প্রথম এই সমস্যা খুব ভুগিয়েছে তাকে। এখন ওরা প্রায় অভ্যস্ত হয়ে গেছে স্বল্প ঘুমের জীবনে। পেটের উপরে হাত রেখে অন্যমনস্কভাবেই ওরা মনে মনে বলে উঠল, দেখেছিস, এখনো এলো না তোর বাবা? পর মুহূর্তে নিজেই চমকে উঠল। সে কি এতক্ষণ বাবুর সঙ্গে কথা বলছিল? তা তো বটেই। বাবুর অস্তিত্ব একটু একটু করে টের পেতে শুরু করেছে ওরা। আনমনেই হাসি ফুটে উঠল তার ঠোঁটে। কয়েকদিন আগেও স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করত সে। তার মাঝে যে আরেকজন লুকিয়ে আছে এটা প্রায় ভুলেই যেত। এখন আর ভুলে যায় না। বাবুর ভালো মন্দ তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। প্রথম 3 মাস ভালোই পেরিয়ে গেল। ডক্টর বলেছিলেন এই প্রথম 3টা মাস অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে। প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে এই 3টা মাসে ঝুঁকির আশঙ্কা থাকে। সেই আশঙ্কা আপাতত কেটে গেছে। ডক্টর সেদিন চেক আপের পর বললেন খুব ভালোভাবেই নাকি বাবুর গ্রোথ হচ্ছে। মনে মনে আজকাল বাবুকে নিয়ে হাজারটা স্বপ্ন বুনতে শুরু করেছে ওরা। তার সুখের সংসারে বাবু যেন একরাশ বাড়তি সুখ হয়ে আসবে। দরজার লকে পাসওয়ার্ড চাপার শব্দে নড়ে চড়ে বসলো ওরা। আশ্বাদ এসে গেছে। ব্যস্ততায় ঘেরা দিনটার সকল ক্লান্তি যেন নিমিষেই উধাও হয়ে গেল। প্রাণচাঞ্চল্যে ভরে গেল তার সমস্ত অন্তরাত্মা। ওরা উঠে দাঁড়িয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজা খুলে যেতেই চোখে পড়ল আশ্বাদের স্নিগ্ধ মুখটা। সাদা টি শার্ট আর কালো জিন্সে ছেলেটাকে রাজপুত্রের মতো লাগছে। মন্ত্রমুগ্ধের মতো আশ্বাদের দিকে তাকিয়ে রইল ওরা। এই মানুষটা যে একান্তই তার ভাবতেই অবাক লাগে। ওরাকে দেখতে পেয়েই আশ্বাদ ব্যস্ত ভঙ্গিমায় বলল, ওরা তুমি এখনো জেগে আছো কেন? প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না ওরা। ছুটে গিয়ে জড়িয়ে ধরল আশ্বাদকে, যেন হাজার বছর পর দেখছে তাকে। বইয়ের এমন কাণ্ডে মনে মনে অবাক হলেও নিজেকে সামলে নিল আশ্বাদ। এক হাতে ওরাকে জড়িয়ে ধরে আরেক হাতে দরজাটা বন্ধ করে দিল।
আরশাদ শান্ত ভঙ্গিতে বলল, তোমাকে বলছি না রাত করে আমার জন্য অপেক্ষা না করতে, শরীর খারাপ করবে তো। ওরা আরশাদের বুকে মুখ লুকিয়ে আদুরে গলায় বলল। আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার বাবুর। ও বলেছে তোমাকে ছাড়া ঘুমোবে না। আরশাদ দুষ্টুমির হাসি হেসে বলল। ও আচ্ছা, নিজের সব দোষ আমার বাবুটার ঘাড়ে চাপানো হচ্ছে। ওরা চুপ করে রইল। একরাশ প্রশান্তিতে ছেয়ে আছে তার সমস্ত শরীর। সময়টাকে ঠিক এখানেই থামিয়ে দিতে পারলে ভালো হতো, যেখানে কোনো ক্লান্তি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, থাকবে কেবলই ভালোবাসার ছড়াছড়ি। আরশাদ বলল, কথা ঘুমিয়েছে? হুম, তুমি ডিনার করেছো? হ্যাঁ। তাহলে ফ্রেশ হয়ে এসো, আমার খুব ঘুম পাচ্ছে। ব্যস্ততাময় দিনগুলো তাদের এভাবেই কাটে। ওরা সারাটা দিন কাটে অফিসে আর আরশাদের শুটিং সেটে। কাজের ফাঁকে ফাঁকে ফোনে কয়েক মিনিটের জন্য দুজনের কথা হলেও সে কথা যথেষ্ট নয়। দিন শেষে দুজনে একে অপরকে কাছে পেলেও কেবল রাতটুকুর জন্যে। সূর্য উঠে গেলেই তো আবার সেই কর্মব্যস্ততা। ফ্রেশ হয়ে সে আরশাদ সোজা চলে গেল মেয়ের ঘরে। প্রকাণ্ড এক টেডি বিয়ারকে জড়িয়ে ধরে ঘুমে আচ্ছন্ন কথা। আনমনে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল আরশাদ। একটা সময় তার থেকে দূরে দূরে থাকা ভীষণভাবে ভুগিয়েছে তাকে। এখন আর সেই ভোগান্তি সহ্য করতে হয় না। মন চাইলে চোখের সামনে দেখা যায় মেয়েটাকে। কথার কপালে চুমু খেয়ে ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে তার গায়ে টেনে দিল। নিজেদের ঘরে ফিরে এসে দেখলো ওরা ঘুমের প্রস্তুতি নিচ্ছে। ঘুমানোর আগে ওরা বিছানায় নতুন করে চুল বাঁধে, গায়ে লোশন মাখে। আরশাদ আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল ওরার পাশে, তার কপালের উপর একটা হাত। যখন আরশাদের মাইগ্রেন উঠে তখনই এভাবে মাথার উপর হাত রেখে নিঃশব্দে শুয়ে থাকে। ওরা উদ্বিগ্ন স্বরে বলল, মাথা ব্যথা? আরশাদ চোখ দুটো বুজে রেখে বলল, অল্প। দ্রুত চুল বাঁধা শেষ করে ওরা গিয়ে বসলো আরশাদের মাথার কাছে। নিজের নরম হাতের স্পর্শে মাথা টিপে দিতে লাগলো আরশাদের। আরশাদ মজার ছলে বলল, আজ হঠাৎ এত টেক কেয়ার, মতলবটা কি তোমার? ওরা ক্ষীণ আহত গলায় বলল, কোনো মতলব ছাড়া আমি তোমার টেক কেয়ার করি না। তা করো, কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে কোনো একটা মতলব আছে। ওরা হাসি মুখে বলল, কোনো মতলব নেই, এমনি ইচ্ছে হলো তোমার টেক কেয়ার করি। শান্তির আবেশে চোখ বুজে রইল আরশাদ। অরার এক একটা স্পর্শ যেন তার মাঝে জাদু ছড়িয়ে দিচ্ছে। অরার হঠাৎ কি যেন হলো, আচমকায় তার শীতল ঠোঁট দিয়ে স্পর্শ করলো আরশাদের গাল। আরশাদ চোখ দুটো খুলে রহস্য মিশ্রিত কণ্ঠে বলল, উফ ওরা এবার বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এত আদরে তো অভ্যস্ত না। কি মতলব তোমার? কোনো ঝামেলা বাঁধিয়েছো? অরা আমতা আমতা করে বলল, আরে না, কি ঝামেলা বাঁধাবো। ঝামেলা তো ঠিকই বাঁধিয়েছে, যদিও সেই ঝামেলার সঙ্গে আদরের কোনো সংযোগ নেই। ওরা বুঝতে পারছে না কি করে আরশাদের কাছ থেকে ওই শুটিং সেটে যাওয়ার অনুমতি চাইবে। আরশাদের যে স্বভাব, শুটিংয়ে যাওয়ার কথা বললেই রেগে আগুন হয়ে যেতে পারে। রেগে আগুন যাতে না হয় তাই তো পরিস্থিতিটা সহজ করতে চাইছে ওরা। কয়েক মুহূর্ত পর ওরা কোমল স্বরে বলল, এই শোনো না। বলো। মনে মনে লম্বা শ্বাস নিয়ে ওরা বলল, তুমি তো জানোই ছায়ের শুটিংয়ে কত বড় একটা সমস্যা হয়েছে। আরশাদ ভ্রু কুচকে বলল, ওরা কতবার বলেছি কাজের আলো বেডরুম পর্যন্ত টেনে আনবে না। আরশাদ কখনোই চায় না তারা যখন একাকী সময় কাটাবে সেই সময়ের এক মুহূর্ত কাজের কথা বলে অপচয় হোক। কাজের কথা বলার জন্য অফিস রয়েছে। আরশাদ যদি অরার হাজবেন্ড না হয়ে কেবল বস হতো তাহলে তো আর রাত বিরেতে কাজের আলাপ করার উপায় থাকতো না। অরা থমথমে গলায় বলল, আচ্ছা তাহলে লিভিং রুমে চলো, ওখানে গিয়ে আলাপ করি। আরশাদ হেসে ফেলে বলল, এই তুমি কে? তুমি কি সত্যি আমার বউ, নাকি ওর উপরে কেউ ভর করে আসো? মানে? মানে আমার নিরামিষ বউটা আজ ঠাট্টা করছে, লজ্জা টজ্জা না পেয়ে আমাকে আদর করছে, ব্যাপারটা কি? লজ্জায় থতমত খেয়ে অরা বলল, কি শুরু করলে তুমি? আচ্ছা আচ্ছা, কি বলছিলে? অরা পরিষ্কার গলায় বলল, শুটিংয়ে একটা বড় সড় সমস্যা হয়েছে, তুমি তো সবটাই জানো। সেটের বাড়িঘরের ভেতরে কতগুলো আসল বাড়িঘর ছিল, পুরো সেটেই আগুন দেয় ওই বাড়িঘরগুলোও পুড়ে গিয়েছে। ওখানকার বাসিন্দারা এই নিয়ে না খুব ক্ষেপেছে, শুটিং করতে দিচ্ছে না, তারা নতুন বাড়ি চাইছে, অনশন করছে তারা। আরশাদ হতাশ ভঙ্গিতে বলল, প্রোডাকশন টিম বসে বসে করেছে, এইসব ঝামেলা সামলানোর দায়িত্ব তো তাদের। তারা তো উল্টো ঝামেলা আরো বাড়িয়ে এসেছে। কাল অনশনে থাকা ফ্যামিলিদের সাথে ঝগড়া করে এসেছে তারা। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, ফায়ার করে দাও। কি? যে টিম সামান্য একটা প্রবলেম সলভ করতে পারে না তাদের কোম্পানিতে রেখে লাভ কি? এই ছেলেটা ফায়ার করা ছাড়া কিছুই জানে না। ওরা যখন তার ম্যানেজার ছিল তখনও তো কথায় কথায় ফায়ারের হুমকি পেত। ফায়ার করলে সমস্যার সমাধান হয়ে যাবে? রাগ তো মিটবে। আমার তো আর তোমার মতো রাগ নেই আরশাদ, সমস্যার একটা সমাধান অবশ্য বের করেছি আমি। কি সমাধান?
অরা শুকনো ঢোক গিলে বলল, আজ মিটিংয়ে সবাই বলছিল আমার নাকি ফেস ভ্যালু আছে, কেয়ার ফিল্মের সিইও হিসেবে না, তোমার বউ হিসেবে। হ্যাঁ আছি তো। এখন আমি যদি ওদের বুঝিয়ে বলি, দেখো শুটিং ফেলে রেখে নতুন বাড়ি তৈরি করে দেওয়া তো সম্ভব না, এদিকে ওরা কম্পেনসেশনও নিতে চাইছে না, আমি যদি ওদের কাছে গিয়ে ওদের বুঝিয়ে বলি কম্পেনসেশনটা নিয়ে নিতে। আরশাদ হঠাৎ উঠে বসতে বসতে তীক্ষ্ণ স্বরে বলল, এক সেকেন্ড, ওদের কাছে গিয়ে বুঝে বলবো মানে? তুমি ক্লিয়ার করে যাবে? অরা কম্পিত স্বরে বলল, হ্যাঁ। সন্তানেরা কোনো অন্যায় করার পর বাবা মা যে দৃষ্টিতে তাদের দিকে তাকায়, ঠিক সেই দৃষ্টিতে অরার দিকে তাকিয়ে রইল আরশাদ। দৃষ্টিতে কিছুটা বিরক্তি, কিছুটা হতাশা। আরশাদ গম্ভীর গলায় বলল, ওরা চুপচাপ শুয়ে পড়ো, এমনিতেই অনেক রাত জাগা হয়ে গেছে। আরশাদ শোনো না। আমি কিছুই শুনতে চাই না ওরা, এখন তুমি কোনো কথা না বলে ঘুমিয়ে পড়বে। আমি না গেলে সমস্যার সমাধান হবে না আরশাদ। আরশাদ কড়া গলায় বলল, হতে হবে না সমাধান, সমস্যা জায়গায় থাক। অরা বুঝিয়ে বলার চেষ্টা করলো। এইসব কি বলছো আরশাদ? কতগুলো মানুষ আটকা পড়ে আছে। আরশাদ বিরক্ত ভঙ্গিতে বলল, অন্বেষণ তো আর সারা জীবন করবে না, তো কোনো না কোনো সময় ভেঙে যাবে, কিন্তু আমার কথা একটাই, তুমি ওখানে যাবে না। কিন্তু কেন আরশাদ? সিইও হিসেবে এটা তো আমার দায়িত্ব। আর মা হিসেবে কোনো দায়িত্ব নেই? কালিয়াকৈয়ে তো আর প্লেনে যাওয়া যায় না, প্রায় 4 ঘন্টা গাড়িতে ট্রাভেল করতে হয়। এই অবস্থায় এতটা দীর্ঘ সময় জার্নি করা কি ঠিক? অরা গোমরা মুখে বলল, তুমিই তো বলেছিলে প্রেগন্যান্সিতে কোনো কাজে বাধা হতে পারে না। আরশাদ আবারও শুয়ে পড়তে পড়তে বলল, সেই আমি এখন তোমাকে বলছি, কোথাও যেতে হবে না, চুপচাপ শুয়ে পড়ো। কিন্তু আরশাদ। অরাকে বাধা দিয়ে আরশাদ বলল, বললাম না ওরা, আমি কোনো কথা শুনতে চাই না। আরশাদের সঙ্গে আর তর্কে জড়ালো না অরা। সে জানতো এমনটাই হবে, আরশাদের ঠিক এমন প্রতিক্রিয়াই হবে। শুটিং আর কোনোদিনও শুরু না হলেও তার কিছুই যায় আসবে না। অরা একদিন ওখানে গেলেই এত বড় একটা সমস্যার সমাধান হতে পারে। সহজ কথায় ছেলেটা বুঝিয়ে বলা এত কঠিন কেন? অরা কাঁধ পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আরশাদ ধমকে সুরে বলল, দূরে সরে শুয়েছো কেন? কাছে এসো। এই ছেলেটা কখন রাগ করে আর কখন যে এই রাগ বলে জল হয়ে যায় বোঝা মুশকিল। অরা বাধ্যমের মতো আরশাদের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মুহূর্তের মাঝেই আরশাদের চোখে ঘুম নেমে এলো। গভীর রাত পর্যন্ত জেগে রইল অরা। শুটিং সেটের এই সমস্যার সমাধান কোথায়? জানালার ফাঁক দিয়ে মিষ্টি রোদ এসে পড়েছে অরার মুখে। নভেম্বরের মাঝামাঝি এখন, অথচ শীতে রীতিমতো দাঁত কটমট করছে। অফিসের জন্য তৈরি হচ্ছে অরা। তার পরনে সাদা শার্ট, ধূসর বর্ণের লম্বা কোট আর কালো লেগিংস। গলার ওপর দিয়ে গাঢ় বেগুনি রঙের একটা মাফলার বাঁধার চেষ্টা করছে অরা। আজকাল সকলে কেমন কায়দা করে মাফলার বাঁধতে পারে, অরা তা পারে না। ঘরের আরেক প্রান্তে ব্যাকপ্যাক গোছাতে ব্যস্ত আরশাদ। আগেই গোছানো ছিল, সে কেবল নিশ্চিন্ত হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকমতো আছে কিনা। আরশাদের এই লেদার ব্যাকপ্যাকে শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসগুলোই থাকে, এই যেমন স্ক্রিপ্ট, তার বড় বড় দুটো নোটবুক, ইয়ারপড, পাওয়ার ব্যান্ড। হঠাৎ আরশাদের চোখ পড়ল আয়নায় ভেসে ওঠা অরার প্রতিচ্ছবির দিকে। মেয়েটা সেই তখন থেকে মাফলার বাঁধার চেষ্টায় ব্যর্থ হচ্ছে। ব্যর্থতার হতাশা তার চোখে মুখে দৃশ্যমান। আরশাদ হাতের কাজটা ফেলে রেখেই এগিয়ে গেল অরার দিকে। মাফলারটা অরার হাত থেকে কেড়ে নিয়ে আরশাদ কৃত্রিম হতাশ গলায় বলল, এখনো বাচ্চাই রয়ে গেলে, আর তুমি না 2 দিন পর বাচ্চার মা হবে। যত্ন নিয়ে স্টাইল করে অরার গলায় মাফলারটা বেঁধে দিল আরশাদ। আর চোখে অরার দিকে তাকিয়ে লক্ষ্য করলো তার চোখে মুখে বিচিত্র এক মলিনতা। আরশাদ হকের বইয়ের চোখে মুখে মলিনতা জায়গা পায় কোন সাহসে? আরশাদ কিছু একটা বলতে যাবে, তার আগেই আরশাদের ফোন বেজে উঠল। শুটিং সেট থেকে পরিচালক ফোন করেছেন, নিশ্চয়ই জরুরি কোনো প্রয়োজনে। আরশাদ ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। আরশাদের কাজ কখনোই অরার হিংসার কারণ হয়ে ওঠে না। কাজকে বেশি সময় দিতে গিয়ে তাকে হয়তো মাঝে মধ্যে একটু কম সময় দিয়ে ফেলে। দিক গিয়ে যতটুকু সময় তাকে দেয় ততটুকু তো একান্তই তার। স্কুলের জন্য তৈরি হয়ে বিছানায় খাতাপত্র নিয়ে বসেছে কথা। শেষ মুহূর্তে হোমওয়ার্ক করছে। গতকাল আগে ঘুমিয়ে পড়েছিল বলে হোমওয়ার্কটা শেষ করতে পারেনি, তাই তো আজ এত তাড়াহুড়ো। অরা কথার ঘরে প্রবেশ করে বলল, কথা, নিচে চল, ব্রেকফাস্ট করবি। কথা খাতার দিকে থেকে চোখ না সরিয়েই বলল, হোমওয়ার্কটা শেষ করে আসছি ওরা। কথা খাতার দিকে চোখ গেল অরার। সামান্য যোগ বিয়োগের অঙ্ক, যদিও এতটুকু বাচ্চার পক্ষে এই সমস্যার সমাধান করা সহজসাধ্য ব্যাপার নয়। কথার পাশে বসতে বসতে অরা বলল, এমন তাড়াহুড়ো করলে তো অঙ্ক ভুল হবে। একদিন হোমওয়ার্কটা করলে কি এমন হয় বলতো? পানিশমেন্ট হয়? অরা বিস্মিত গলায় বলল, তোর স্কুলে পানিশমেন্টও দেয়? কথা স্বাভাবিক ভঙ্গিতে বলল, দেয় তো, কেউ হোমওয়ার্ক না করলে পুরোটা ক্লাস তাকে দাঁড়িয়ে থাকতে হয়।
মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ওরা। এতটুকু বাচ্চাদের শাস্তি দেওয়ার পেছনে স্কুলগুলোর কোনো যুক্তি কাজ করে? বাচ্চারা যাতে পুনরায় একই ভুল না করে। ভুল না হয় শুধরে নিল, কিন্তু গোটা ক্লাসের সামনে শাস্তি পাওয়ার তার মধ্যে যে হতাশা সৃষ্টি হলো, স্কুল নামক জায়গাটার প্রতি যে বিতৃষ্ণা সৃষ্টি হলো, তা কি সহজেই মিটে যাবে? ওরা গ্রামের স্কুলে শিক্ষা জীবন পার করেছে। সেখানে হোমওয়ার্কের মতো বাড়তি কোনো কাজ শিক্ষার্থীদের দেওয়া হতো না। তবে তাই বলে যে শাস্তির ব্যবস্থা নেই তা নয়। ওখানকার শাস্তি পুরো ক্লাস দাঁড়িয়ে থাকার মতো হালকা পাতলা নয়, ভয়াবহ রকমের শাস্তি। এই যেমন এক হাতে ইট নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, কান ধরে উঠবস করা, স্যারদের বেতের আঘাত মাথা পেতে নেওয়া। শাস্তি পাওয়ার কারণগুলো হতো তুচ্ছ। কেউ যদি ক্লাসে বেশি কথা বলে তাহলে শাস্তি, নিজের খাতার পৃষ্ঠা নিজেই ছিঁড়ে ফেললে শাস্তি, পরীক্ষায় কম নম্বর পেলে শাস্তি, স্কুলের শিক্ষকের কাছে আলাদাভাবে কোচিং না করলে শাস্তি। কথা যে স্কুলে পড়ে সেখানে আরও বেশ কিছু সেলিব্রিটি এবং প্রভাবশালী মানুষদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে। স্কুল তাদের ক্ষেত্রে তেমন একটা কড়াকড়ি করে না। স্কুলের নিয়ম প্রতিদিন রোল অনুযায়ী 5 জন করে ক্লাসের ফ্লোর ঝাড় দেবে, বোর্ড মুছবে। এতটুকু বাচ্চারা তো আর ভালো করে কাজগুলো করতে পারবে না, তবুও এই নিয়ম তৈরি করা হয়েছে যাতে তাদের মধ্যে দায়িত্ব গ্রহণের প্রবণতা গড়ে ওঠে। কথাকে এই নিয়মের বাইরেই রাখা হয়েছিল। এই সংবাদ আরশাদের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে স্কুলের অধ্যক্ষকে ফোন করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।